তৈরি হবে। আর প্রোফেস্তোমাইটোসিসের ধাপ, তাহলে অ্যান্সার কি হবে? এস। কোন প্রক্রিয়ায় টিউমার সৃষ্টি হয়? মনে রাখবা, যেখানেই অঙ্ক কথাটা পাবা, অঙ্ক মানেই টিউমার। আমরা বলি না যে আপু ম্যাথ করতে গেলে টিউমার টিউমার মনে হয়, ঠিক আছে? জেনেসিস মানে হচ্ছে তৈরি, আর অঙ্ক মানেই হচ্ছে গিয়ে টিউমার। তাহলে টিউমার তৈরির পদ্ধতিকে কি বলে? অঙ্কোজেনেসিস। নেক্রোজেনেসিস মানে কি? তোমার পচা টিস্যু তৈরি। কার্সিনো মানে যারা ক্যান্সার তৈরি করে। আর মিউটাজেনেসিস মানে মিউটেশন তৈরির পদ্ধতি। তাহলে উত্তর কি হবে? অঙ্কোজেনেসিস। আর ক্যান্সার তৈরিকারী পদ্ধতি মানে বস্তুগুলোকে বলা হয় কার্সিনোজেনিক। আচ্ছা, এবার দেখো বাইভ্যালেন্ট সৃষ্টি হয় কোন পর্যায়ে? বলা হয়ে গেছে এগুলা জাইগোটিন, কোরালয়েড মূল, সাইকাস, এটা বলেছি। টুইস্টেড এস্টিভেশন বলেছিলাম না, এস্টিভেশন পড়বা। ওপেন থাকে হচ্ছে গন্ধরাজ, এরপরে বাবলা আকন্দ, এগুলা থাকে হচ্ছে গিয়ে তোমার তোমার হচ্ছে কি বলে ওটাকে, ভালভেট বা প্রান্ত স্পর্শী। আর করবিতে থাকবে হচ্ছে টুইস্টেড, ঠিক আছে? তাহলে করবি হবে অ্যান্সার। কোনটি নগ্নবীজী উদ্ভিদ? এটা তো বাচ্চাও পারবে, সাইকাস। পাম ফার্ন বলা হয় সাইকাস। যে বললাম 3টা পয়েন্ট পড়তে হবে, পাম ফার্ন, কোরালয়েড মূলার, জীবন্ত জীবাশ্ম। ইমব্রিকেট হচ্ছে ক্যাসিয়া সোফেরা। তাহলে দেখছো, আমি যে তোমাদেরকে বলছিলাম যে পুষ্পপত্র বিন্যাসের অমরা বিন্যাস খুব ভালো করে পড়তে হবে। তাহলে এখানে হচ্ছে পুষ্পপত্র বিন্যাসের মধ্যে ক্যাসিয়া সোফেরা মানে হচ্ছে কালকা সুন্দা। তাহলে এটা কি হবে? কালকা সুন্দা হবে। তাহলে আমাদের সায়েন্টিফিক নেম গুলো পড়তে হবে, পুরোটা মনে না থাকলে শুধুমাত্র কি জেনাস পড়ো, ঠিক আছে? লেপ্টোসেন্ট্রিক ড্রাসেনা, দেখছো ঘুরে ফিরে আসছে। সাইট্রিক অ্যাসিড চক্র কোথায় সংঘটিত হয়? সাইট্রিক অ্যাসিড চক্র বলতে অ্যাকচুয়ালি ক্রেবস চক্র বুঝাইছি, ঠিক আছে? ওই যে অপর নামগুলো কিন্তু পড়তে বলেছি, যেমন গ্লাইকোলাইসিস হচ্ছে শ্বসনের সাধারণ পথ, সাইটোপ্লাজমিক শ্বসন, ইএমপি পাথওয়ে। সেরকম আমাদের সি3 অপর নাম হচ্ছে গিয়ে তোমার কি বলতো, ফসফিন, তোমার প্রথম উৎপন্ন স্থির পদার্থ 3 কার্বন বিশিষ্ট, এজন্য এটাকে আমরা কেলভিন চক্র বলি। কেলভিন আর ব্যাসাম আবিষ্কার করেছিল। সি4 এর নাম হচ্ছে গিয়ে হ্যাচোস ল্যাক চক্র, কারণ হ্যাচোস ল্যাক আবিষ্কার করেছিল। এরপরে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের আরেকটা নাম কি ছিল তোমার? তোমার ইলেকট্রন প্রবাহ তন্ত্র। আর সাইট্রিক অ্যাসিড চক্র হচ্ছে ক্রেবস চক্র। তাহলে অপর নামগুলো খুব ভালো করে পড়বা। আবার সি3 চক্রের প্রথম স্থায়ী যৌগ 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। ডিপ্লয়েড পার্থেনোজেন্সের উদাহরণ পার্থেনিয়াম আর্জেন্টেটাম। দেখছো এর আগের সেটে কিন্তু এসেছিল হ্যাপ্লয়েড কোনটা ছিল? সোলানাম নিগ্রাম। ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের সর্বশেষ ইলেকট্রন গ্রহীতা, তার মানে গ্রহণ করেছিল সাইটোক্রোম এ3, আর গ্রহীতা হচ্ছে অক্সিজেন, ঠিক আছে? সাইটোক্রোম এ3 এর কাছ থেকে তোমার হচ্ছে কি অক্সিজেন ইলেকট্রন গ্রহণ করেছিল। চক্রীয় ফটোফসফোরাইলেশনের এক চক্রে কয়টি এটিপি তৈরি হয়? চক্রীয় তার মানে দেখো, চক্রীয় মানে আমাদের একটাই ফটো সিস্টেম থাকবে, যেটা কি ঘুরে ঘুমার 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 ইলেকট্রন আসতে থাকবে। আর অচক্রীয় মানে ফটো সিস্টেম 2 থেকে ফটো সিস্টেম 1 এর মধ্যে ইংরি বার্ডের মতো ইলেকট্রন ছোড়াছুড়ি হবে, থ্রোয়িং হবে। 1 এ শুধু একটা এটিপি তৈরি হয়, কিন্তু অচক্রীয়তে যেহেতু আমাদের এনএডিপিএইচ রিডাকটেজের একটা কাজ আছে, সেজন্য ওখানে কিন্তু এনএডিপিএইচ2 ও তৈরি হয়। তাহলে আমরা কয়টা একটা এটিপি পাই চক্রীয়তে? অন্ধকার দশায় প্রথম যৌগ, অন্ধকার দশা বলতে বোঝাচ্ছে সি3 অথবা সি4। তাহলে যদি আমরা সি3 এর কথা বলি, তাহলে প্রথম উৎপন্ন পদার্থ কি হবে? ফসফোগ্লিসারিক অ্যাসিড, ঠিক আছে? সবাত অবাত উভয় প্রকার শ্বসনের প্রথম সাথে জড়িত গ্লাইকোলাইসিস, কারণ গ্লাইকোলাইসিস সাইটোপ্লাজমে হয়। সে তোমার আমার সবার, ঠিক আছে? আদি কোষ প্রকৃত কোষ সবার, কিন্তু কিছু থাকুক আর না থাকুক সাইটোপ্লাজম মাস্ট থাকবে। আর গ্লাইকোলাইসিসের সব গুরুত্বপূর্ণ এনজাইমগুলো সাইটোপ্লাজমেই থাকে, কিন্তু বাকি ধাপগুলো কি মাইটোকন্ড্রিয়াতে হয়। আদি কোষ গরিবস, ওর কোনো মাইটোকন্ড্রিয়া নাই, এই জন্য আদি কোষে আমাদের অন্যান্য ধাপগুলো হচ্ছে না। তাহলে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় কতবার দ্বিমুখী বিক্রিয়া ঘটে? এই যে, তাহলে আমাদের এই পয়েন্টগুলো মনে রাখতে হবে যে গ্লাইকোলাইসিসের ক্ষেত্রে একমুখী বিক্রিয়া হচ্ছে 1, 3 আর 9। টোটাল বিক্রিয়া হচ্ছে গিয়ে 9টা। তাহলে 9টা থেকে 3টা বিক্রিয়া চলে গেলে আর কয়টা থাকে? 6টা বিক্রিয়া থাকে। শক্তি উৎপন্ন হয় কত কত নাম্বার বিক্রিয়াতে? শক্তি উৎপন্ন হয় হচ্ছে আমার 5, 6 আর 9। আর শক্তি ক্ষয় হয় হচ্ছে 1 আর 3। ঠিক আছে? তাহলে কোন কোন বিক্রিয়া কি হচ্ছে এই জিনিসটা খুব ভালো করে মনে রাখতে হবে। ক্র্যাঞ্চ অ্যানাটমি সি4 যে বলেছিলাম সবকিছুই বেশি বেশি, যে তোমার বান্ডেল শীট কোষকে ঘিরে আমরা মেসোফিল কোষের একটা আলাদা লেয়ার দেখতে পাই, যার মধ্যে 2 ধরনের ক্লোরোপ্লাস্ট থাকে, মেসোফিল ক্লোরোপ্লাস্ট, বান্ডেল শীট ক্লোরোপ্লাস্ট। এটাকে ক্র্যাঞ্চ অ্যানাটমি বলে। যদি আমি আবিষ্কার করতাম সঞ্চারী অ্যানাটমি হয়ে যেত, ঠিক আছে? কিন্তু দুঃখের বিষয় ক্র্যাঞ্চ আগে আবিষ্কার করে ফেলছে। পুংগ্যামেট ও গৌণ নিউক্লিয়াসের মিলনকে বলা হয় ত্রিমিলন। দেখো আমরা কি দেখেছিলাম, এটা যদি আমাদের ভ্রূণথলি হয়, তাহলে এই যে ভ্রূণথলি, এই ভ্রূণথলির কাছাকাছি এই যে তোমার পরাগ নালিকাটা আসলো, সেখানে 2টা শুক্রাণু থাকে।
তাহলে একটা শুক্রাণু কি করে একটা ডিম্বাণুর সাথে মিলিত হয়, যেটাকে আমরা বলি নিষেক বা সিনগ্যামি। আর আরেকটা নিউক্লিয়াস এই সেকেন্ডারি বা গৌণ নিউক্লিয়াসের সাথে মিলিত তৈরি করে শস্য, যেটাকে আমরা বলি ত্রিমিলন বা ট্রিপল ফিউশন। এই যে ত্রিমিলন হলো আর সিনগ্যামি হলো, এই দুটাকে আমরা একসাথে বলি দ্বিনিষেক বা ডাবল ফার্টিলাইজেশন। ঠিক আছে, তাহলে দ্বিমিলন মানে সিনগ্যামি আর নিষেক একই কথা, আর দ্বিনিষেক মানে ত্রিমিলন আর সিনগ্যামিকে একই সাথে দ্বিনিষেক বলা হয়। বহুপ্রান্তীয় অমরাবিন্যাস সরিষা, ওই যে অমরাবিন্যাস পড়তে হবে ভালোভাবে। ক্যাসপেরিয়ান স্ট্রিপ একবীজপত্রী উদ্ভিদের যে মূল, সেই একবীজপত্রী উদ্ভিদের মূলে আমরা যে অন্তঃত্বকটা আছে সেখানে হচ্ছে যে আমরা স্টার্চ আর হচ্ছে গিয়ে তোমার লিগনিনের একটা মোটা আবরণ পাই। ঠিক আছে, অথবা অনেকেই বলে লিগনিন এবং সুবিরিনের একটা মোটা আবরণ পাওয়া যায়। এটা হচ্ছে বিজ্ঞানী ক্যাসপেরি আবিষ্কার করেছিল দেখে তার নাম অনুসারে এই আবরণটাকে বলা হয় ক্যাসপেরিয়ান স্ট্রিপ। তার নাম অনুসারে এটাকে আমরা কি বলতে পারি, ক্যাসপেরিয়ান স্ট্রিপ। তাহলে তোমাদেরকে একটু মনে মনে ব্রেনস্টর্মিং করতে হবে যে হচ্ছে গিয়ে আমরা স্টার্চ শীট বা হচ্ছে গিয়ে তোমার স্টার্চের আবরণটা কোথায় পেয়েছিলাম, একটু মনে মনে আমরা চিন্তা করার ট্রাই করি যে আমাদের একটা কি ছিল, যে হচ্ছে গিয়ে তোমার স্টার্চ শীট বা স্টার্চের আবরণ। তাহলে সেটা আমরা কিসের ক্ষেত্রে পাবো, আমরা পাবো হচ্ছে কি তোমার দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে। তাহলে আমরা একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে পেলাম হচ্ছে গিয়ে ক্যাসপেরিয়ান স্ট্রিপ, আর দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে আমরা পাবো হচ্ছে গিয়ে তোমার স্টার্চ শীট বা স্টার্চ আবরণ। তো এটা কিন্তু ভালো করে মনে রাখবা, ঠিক আছে? আচ্ছা, ওকে। তাহলে এবার দেখো রাইজোফোর কোথা থেকে উৎপন্ন হয়, এটা হবে হচ্ছে কাণ্ড। রাইজোফোর উৎপন্ন হয় কাণ্ড থেকে, আর মূল দ্বারা প্রজনন হয় মিষ্টি আলু। এই যে পেঁয়াজ, এটা হচ্ছে গিয়ে তোমার এটা হয় কাণ্ড দিয়ে, ওল আলুও হয় কাণ্ড দিয়ে, ওল কচুও হচ্ছে গিয়ে তোমার কাণ্ড দিয়ে, তাহলে মূল দ্বারা হয় মিষ্টি আলু। পার্থেনোকার্পিক ফল, আমরা হরমোন প্রয়োগ করে যদি বীজহীন ফল উৎপাদন করি, হরমোন প্রয়োগে বীজহীন ফল উৎপাদনের প্রক্রিয়াকে বলা হয় পার্থেনোকার্পি। ওকে। আর মাইটোসিস কোষ বিভাজনের কোন ধাপে নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটতে থাকে, এই যে দেখো, একটা হচ্ছে নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটতে শুরু করে, আরেকটা হচ্ছে কি সম্পূর্ণরূপে বিলুপ্তি হয়ে যায়। তাহলে বিলুপ্তি ঘটতে শুরু করে কিন্তু প্রোফেজে, আর সম্পূর্ণরূপে কিন্তু বিলুপ্তি ঘটে যায় হচ্ছে গিয়ে তোমার কোথায় এসে বলো তো, প্রোমেটাফেজে এসে। তবে তোমাদের নতুন এডিশনের বইতে সম্ভবত জিনিসটা মেটাফেজ দেওয়া আছে, তোমরা বইতে যেটা দেওয়া আছে ওইটাই দেখবা, ঠিক আছে? তাহলে শুরু করে কিন্তু প্রোফেজে, মাটি থেকে মূলে পানি শোষণ করে অভিস্রবণ প্রক্রিয়াতে, পত্রন্ত্রে খোলা ত্বরান্বিত করে নীল আলো, এটা কিন্তু দেখবে সুন্দর করে একদম লেখা আছে যে তোমার বেনি কলা কমলা আর লাল আলোতে হচ্ছে গিয়ে তোমার শালক সংশ্লেষণ সবচেয়ে ভালো হয়। আর আমাদের পত্ররন্ধ্র খোলা ত্বরান্বিত করবে হচ্ছে গিয়ে ব্লু লাইট বা নীল আলো। গ্লুকোজ ভেঙে ইথানল এবং পানিতে রূপান্তরিত যদি দেহের ভেতরে হয় সেটা তো অবাধ শ্বসন, আর দেহের বাইরে কিন্তু হওয়ার জন্য জাইমেজ এনজাইম লাগে, যেটাকে আমরা বলি গাজন বা ফার্মেন্টেশন। প্রথম অণুতে কোন অণুতে কার্বন ডাই অক্সাইড যুক্ত হয়, এটা কিন্তু তোমার সি3 চক্রের ক্ষেত্রে, ঠিক আছে? রাইবোলোজ 1,5 বিস ফসফেটের ক্ষেত্রে, তখনই তো তোমার 6 কার্বন বিশিষ্ট অস্থায়ী কিটো অ্যাসিড তৈরি হয়। শিখা কোষ আমরা আর্থ্রোপোডাতে পাইনি, অ্যানিলিডা মলাস্কাতে পাইনি। অ্যানিলিডাতে ছিল রেচনঙ্গের নাম নেফ্রিডিয়া। ওকে। মলাস্কাতে আমরা তেমন স্পেশাল কিছু পাইনি, প্লাটিহেল মিন্থিসেটা হচ্ছে শিখা কোষ। আর আর্থ্রোপোডার হচ্ছে রেচনঙ্গের নাম কি, মালপিজিয়ান বডি নাকি মালপিজিয়ান টিউবিউল, আমাদের থাকে মালপিজিয়ান বডি, ঠিক আছে? কোন ব্যাঙের বৈজ্ঞানিক নাম ডুট্টাফাইরাস মেলানোস্টিকটাস, অরিও প্রতিসাম্যতা অরিলিয়া বলা হয়ে গিয়েছে এগুলা, এদিকসো বলতে না বলতেই। অ্যানিলিডা হচ্ছে গিয়ে নেফ্রিডিয়াতে থাকে। আর হচ্ছে নেমাটোডাতে আমরা কোনো স্পেশাল রেচনাঙ্গ পাই না, নিডারিয়াতেও পাই না, অ্যাকেন্ডোডার্মাটাতেও পাই না। তার মানে আমরা যতই পর্বগুলা নিচ থেকে উপরের দিকে উঠবো ততই ওরা বেশি উন্নত হতে থাকবে, এবং ওদের দেখবা সবগুলা তন্ত্র থাকবে, পরিপাক, শ্বসন, রেচন, ঠিক আছে, রক্ত সংবহন তন্ত্র। তরুণাস্থিময় দ্যাট মিন্স কন্ড্রিকথিস, যারা কিনা কন্ড্রিকথিস ওদের অন্তকঙ্কাল হিসেবে তরুণাস্থি থাকে, আর আইসে থাকে প্ল্যাকয়েড। আর অস্টিকথিস কারা কারা ছিল, অস্টিকটিস মানে যাদের অন্তঃকঙ্কাল অস্থি দ্বারা গঠিত হয়, অ্যাক্টিনোপটেরিজিয়া, সার্কোপটেরিজি, ঠিক আছে? রুই মাছের আইস, রুই মাছ যেহেতু অ্যাক্টিনোপটেরিজি সো সাইক্লয়েড আইস। মানব দেহের সবচেয়ে বড় গ্রন্থি হচ্ছে গিয়ে যকৃৎ, আর যদি বলে সবচেয়ে বড় অঙ্গ তাহলে সেটা হবে ত্বক। কোন উপাঙ্গটি ঘাসফড়িং খাদ্য কর্তনে ব্যবহার করে, দেখো ম্যাক্সিলা দিয়ে খাবার চূর্ণ করবে, ল্যাব্রাম দিয়ে খাবার ধরে মুখের দিকে ঠেলে দেয়, আর হাইপোফ্যারিংস তো একটা জিহবার মতো কাজ করে, সো খাবারকে লালার সাথে মিশাবে, তাহলে ওদের দাঁতের মতো কাজ করে ম্যান্ডিবল। বালবাস আর্টেরিওসিস থেকে রক্ত ফুলকাতে যাবে রক্ত পরিশুদ্ধ হওয়ার জন্য, রক্ত সংবহন তন্ত্রটা পড়া লাগবে।
যকৃৎ থেকে আমরা কোনো হরমোন পাইনি, ফুসফুস থেকেও পাইনি, প্লিহা থেকেও পাইনি, তাহলে উত্তর হবে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। ইনসুলিন খরিত হয় আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা সেল থেকে, তাই না? আচ্ছা, হৃদস্পন্দনের হার আমরা 70 থেকে 80 বলি, গড়ে বললে হচ্ছে 75। রক্তরসের হার এটা তো আমরা সবাই জানি 55%, 45% রক্তকণিকা। এটা দেখছো লিম্ফোসাইট প্রস্তুতি ও অ্যান্টিবডি গঠন করে। অক্সিটোসিন হচ্ছে জরায়ু সংকোচন করবে। থাইরক্সিন তো থাইরয়েড হরমোন। আর অ্যাড্রেনালিন হচ্ছে কি কোত্থেকে খরিত হয় বলো তো? এটা হচ্ছে অ্যাড্রেনাল গ্রন্থি থেকে খরিত হয়। তাহলে উত্তর কি হবে? থাইমোসিন। কিন্তু আমরা যখন মানে ম্যাচিউর হয়ে যায়, পরিণত বয়স্ক হয়ে যায়, তখন টি লিম্ফোসাইট তৈরি করে হচ্ছে কি অস্থিমজ্জা, ঠিক আছে? এই জন্য দেখবে পরিণত বয়সে আমাদের থাইমাস গ্রন্থিটা বিলুপ্তি হয়ে যায়। কোন ফ্যাক্টরটি হেপারিন কে অকেজো করে দেয়? থ্রম্বোপ্লাস্টিন, ঠিক আছে? ও কি করবে? হেপারিন কে অকেজো করে দিবে। আর ক্যালসিয়াম আয়নের সাহায্যে তোমার কি করবে বলতো? ক্যালসিয়াম আয়নের সাহায্যে আমাদের প্রথম বিনকে থ্রম্বিনে রূপান্তর করবে। আচ্ছা, অন্য জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয় এপিস্টেটিক। আর যে বাধা পায়, এপিস্টেটিক যাকে বাধা দেয় সে হচ্ছে হাইপোস্ট্যাটিক জিন। এসএন থেকে এভিএন এ উদ্দীপনা পরিবহনে 0.15 সেকেন্ড সময় লাগে, ভেরি ইম্পর্টেন্ট। দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিসের এক্সাম্পল, তার মানে পরিপূরক জিন আর দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস এই দুইটাই কিন্তু হচ্ছে 9:7। আর প্রকট এপিস্টেসিস ছিল 13:1, 2:1 হচ্ছে গিয়ে লিথাল জিন, আর 3:1 তো হচ্ছে গিয়ে প্রথম সূত্র। প্রতিটি বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন জোড়াকে বলা হয় পরস্পরের অ্যালিল। এই সংজ্ঞাগুলো খুব ভালো করে পড়বা। আমিষ পরিপাককারী, দেখো মল্টেজ আর সুক্রোজ মানে তো কার্বোহাইড্রেট, লাইপেজ মানে লিপিড, তাহলে ট্রিপসিন আমিষ পরিপাককারী এনজাইম। গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরির প্রক্রিয়া, দেখো জিনিসটা ভালো করে বোঝার চেষ্টা করো। জেনেসিস মানে হচ্ছে তৈরি, আর লাইসিস মানে হচ্ছে ভাঙা, জেনেসিস বা সিনথেসিস হোয়াটএভার। তাহলে যদি আমাদের গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজ তৈরি হয়, তাহলে কিন্তু এটা গ্লাইকোলাইসিস না, এটা হবে গ্লাইকোজেনোলাইসিস, কারণ গ্লাইকোজেন ভেঙে যাচ্ছে। তাহলে গ্লাইকোলাইসিস জিনিসটা কি? গ্লাইকোলাইসিস হচ্ছে আমরা সবাত শ্বসনের প্রথম পর্যায়ে দেখেছিলাম 1 অণু গ্লুকোজ ভেঙে 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হয়। গ্লুকোজ ভেঙে গেলে আমরা সেটাকে বলি গ্লাইকোলাইসিস, গ্লাইকোলাইসিস। আর যদি গ্লুকোজ তোমার গ্লাইকোজেন আকারে সঞ্চিত থাকে, তাহলে এখানে গ্লাইকোজেন তৈরি হচ্ছে, তাহলে এই প্রক্রিয়াটাকে আমরা বলবো গ্লাইকোজেনেসিস, কারণ গ্লাইকোজেন তৈরি হচ্ছে। গ্লুকোজ শেষ, এবার যদি নতুন করে নন কার্বোহাইড্রেট সোর্স থেকে আমার গ্লুকোজ তৈরি হয়, তাহলে নতুন সোর্স থেকে তৈরি হচ্ছে, এজন্য গ্লুকো নতুন মানে নিও, জেনেসিস মানে তৈরি, গ্লুকোনিওজেনেসিস। ওকে, তাহলে গ্লাইকোজেন তৈরি হলে গ্লাইকোজেনেসিস, গ্লাইকোজেন ভেঙে গেলে গ্লাইকোজেনোলাইসিস, গ্লুকোজ ভেঙে গেলে গ্লাইকোলাইসিস, আর নন কার্বোহাইড্রেট সোর্স থেকে গ্লুকোজ তৈরি হলে গ্লুকোনিওজেনেসিস। নবম ফ্যাক্টর হচ্ছে ক্রিসমাস ফ্যাক্টর। আমাদের 13টা ফ্যাক্টর নতুন বইতে দেওয়া আছে, 13টা ফ্যাক্টরের নামই মুখস্থ করবা, স্পেশালি প্রথম 4টা 8 আর 9 এগুলো ভালো করে পড়বা, ঠিক আছে? কারণ 8 আর 9 তো হিমোফিলিয়ার সাথে রিলেটেড। আর্থ্রোপোডের দেহ গহ্বরকে আমরা হিমোসিল বলি, হিম মানেই হচ্ছে ব্লাড, তাহলে রক্তপূর্ণ দেহ গহ্বর যেহেতু উন্মুক্ত সংবহন তন্ত্র, হিমোসিল। সিলোম তো আমরা অ্যাজ এ হোল সকল প্রাণীদের দেহ গহ্বরকে বলি। এটা কোন পর্বে পাওয়া যায় একটু চিন্তা করো। সিলেন্ট্রন পাওয়া যায় নিডারিয়া মানে হাইড্রাদের, আর অননালিত হচ্ছে কি মানুষ, ঘাসফড়িং, দুই জায়গায় আমরা পাই। ক্ষুদ্রান্ত্রে আমিষ শোষণ নিয়ন্ত্রণ করে কিন্তু থাইরক্সিন, বাকি কোনোটাই করে না। পুঞ্জাক্ষীর কোন অংশটি আলো গ্রহণ করে? একটা হচ্ছে আলো প্রবেশ, আর একটা হলো আলো গ্রহণ। আলো প্রবেশে সাহায্য করে কিন্তু ক্রিস্টালাইন কোন, আর আলো গ্রহণ করে কিন্তু র্যাবডম, রেটিনার মতো। তাহলে কথার মারপ্যাচ কিন্তু বুঝতে হবে, ঠিক আছে? আর কর্নিয়া লেন্সের মতো কাজ করে। মুখগহ্বরে কোন খাবারের আংশিক পরিপাক ঘটে? শর্করা, কারণ আমিষ ভিটামিনের তো কোনো পরিপাকই হবে না। সিক্স এক্সজি নিয়ন্ত্রিত নয় কোনটি? কানের লোম, ঠিক আছে? এটা কিন্তু ওয়াই ক্রোমোজোম দ্বারা নিয়ন্ত্রিত হয়। বাকি সবগুলো এই যে লাল সবুজ, বর্ণান্ধতা, হিমোফিলিয়া, ডিএমডি, ডুশেনি মাসকুলার ডিস্ট্রফি, এগুলো সবাই সেক্স লিঙ্ক ডিসঅর্ডার। মানবদেহে স্টেম কোষ কোথায় পাওয়া যায়? অস্থিমজ্জাতে, কারণ অগ্নাশয়ে আমরা পাই না, অগ্নাশয়ে আমরা পাই আলফা বিটা কোষ, যকৃতে আমরা পাই লোবিউল, আর হৃৎপিণ্ডে তো আমরা তেমন কোনো কোষই পাচ্ছি না উল্লেখযোগ্য। হোমোজাইগাস অবস্থায় কোন জিনের প্রভাবে জীবের মৃত্যু ঘটে? লিথাল জিন।
জীবাশ্ম পাখি আর্কিওপটেরিক্স, তাই না? এটা আমরা পড়েছিলাম জিনতত্ত্ব বিবর্তন থেকে। তার মানে ওদের মধ্যে সরীসৃপ আর পাখি দুই ধরনের বৈশিষ্ট্য পাওয়া যায়। মেন্ডেলের দ্বিতীয় সূত্র অনুসারে F2 অণুতে হোমোজাইগাস জিনোটাইপের সংখ্যা কতটি? আমরা কিন্তু প্রত্যেকবারে ক্রস করে 4টা পাই, তাই না? এই জন্য এখানে 4টা জিনোটাইপের সংখ্যা বলা হয়েছে। তাহলে মোটামুটি এই ছিল আমাদের সেট 1 এবং সেট 2 এর এমসিকিউ। আশা করি আমরা এমসিকিউ গুলো বুঝতে পেরেছি। যেহেতু এখন 8:37 বাজে, আমরা 5 মিনিটের একটু ব্রেকে যাই। হ্যাঁ, আমরা আবার 8:42 পর থেকে শুরু করব ইনশাআল্লাহ রিটেনটা। একদম ঠান্ডা মাথায় রিটেন গুলো কমপ্লিট করব। রিটেন হচ্ছে কি তোমাকে বড় বড় প্রশ্ন অ্যান্সার করতে হবে না, আমরা হচ্ছে কি একদম শর্টকাটে কিভাবে মনে রাখতে পারি সেটাই আমরা আলোচনা করব, ঠিক আছে? বুঝি। তাহলে আমি তোমাদেরকে একটু কনফিউশন গুলো ক্লিয়ার করার চেষ্টা করি। আমরা কি বলছি? টেরিডোফাইটা। টেরিডোফাইটার আন্ডারে বা বিভাগের আন্ডারে আমাদের একটা গাছ হচ্ছে টেরিস। এই যে টেরিস, এই টেরিসের পাতাকে বলা হয় ফ্রন্ট। পাতাকে কি বলে? ফ্রন্ট। প্রতিটা পত্র খণ্ডকে মানে সিঙ্গেল এক একটা পাতাকে বলা হয় হচ্ছে পিনা। তাহলে পাতাকে আমরা বলবো ফ্রন্ট, আর প্রত্যেকটা পত্র খণ্ডকে আমরা বলবো হচ্ছে গিয়ে পিনা। এরপরে ফার্নের পাতা যখন কুণ্ডলিত অবস্থায় থাকে, তখন সে কুণ্ডলিত কচি পাতাকে আমরা বলি হচ্ছে গিয়ে তোমার ক্রোজিয়ার। আর এই যে তোমার কচি অবস্থাতে ওদের এই পাতাগুলো কুণ্ডলিত অবস্থায় থাকে, সেই বিন্যাসটাকে আমরা কি বলি? সার্সিনেট ভার্নেশন। তাহলে দেখো, ফার্নের একটা পত্রখণ্ডকে আমরা বলবো হচ্ছে গিয়ে তোমার পিনা, সবগুলো পাতাকে অ্যাজ এ হোল্ড আমরা বলবো ফ্রন্ট। ফার্নের পাতাগুলো কচি অবস্থায় কুণ্ডলিত থাকে, যে কুণ্ডলিত পাতাগুলোকে আমরা বলি ক্রোজিয়ার। আর এই যে কচি অবস্থায় পাতার যে ভার্নেশন, এটাকে আমরা বলি সার্সিনেট ভার্নেশন। তাহলে কচি অবস্থায় কচি পাতার যে বিন্যাস, সে বিন্যাসকে বলা হয় সার্সিনেট ভার্নেশন। জবা ফুলের পুষ্প সংকেত লেখো। তাহলে জবা ফুলের পুষ্প সংকেত লেখার জন্য আমাদেরকে একটা মোবাইল নাম্বার মনে রাখতে হবে। সেই মোবাইল নাম্বারটা কি? মোবাইল নাম্বারটা হচ্ছে 555 আলফা 5। তার আগে আমি একটু তোমাদেরকে পুষ্প সংকেত লেখার নিয়মটা শিখাই দিই। পুষ্প সংকেত লিখতে হলে আমাদেরকে প্রথমে লিখতে হবে হচ্ছে গিয়ে তোমার প্রতিসাম্যতা, এরপরে লিখতে হবে হচ্ছে গিয়ে তোমার লিঙ্গ। প্রথমে প্রতিসাম্যতা, এরপরে হচ্ছে গিয়ে তোমার লিঙ্গ। আচ্ছা, তার আগে আরেকটা জিনিস আসবে, সরি, মঞ্জুরি পত্র আর হচ্ছে উপমঞ্জুরি পত্র। এই সিরিয়ালটা কিন্তু মনে রাখবা, ঠিক আছে? মঞ্জুরি পত্র আর হচ্ছে গিয়ে তোমার উপমঞ্জুরি পত্র। এরপরে হচ্ছে প্রতিসাম্যতা এবং লিঙ্গ। প্রতিসাম্যতা এবং লিঙ্গ লেখার পরে তোমাদের কি লিখতে হবে? উপবৃত্তি, এরপরে হচ্ছে গিয়ে তোমার বৃত্তি, তল, তলের পর হচ্ছে গিয়ে তোমার পুষ্পপুট, পুংস্তবক এবং স্ত্রীস্তবক। এখন যেই ফুলের যেটা আছে সেটা লিখবা, আর যেটা নেই সেটা স্কিপ করে যাবা। যেমন কোন ফুলের মঞ্জুরি পত্র উপমঞ্জুরি পত্র নেই, তখন তোমরা প্রতিসাম্যতা লিঙ্গ দিয়ে শুরু করবা। কোন ফুলের মঞ্জুরি পত্র উপমঞ্জুরি পত্র আছে, তাহলে এখান থেকেই শুরু করো। কিন্তু ওদের কোনো উপবৃত্তি বৃত্তি তল নাই, তাহলে তুমি শুধুমাত্র পুষ্পপুট, পুংস্তবক আর স্ত্রীস্তবক লিখবা। কোন ফুলের পুষ্পপুট নাই, তাহলে উপবৃত্তি বৃত্তি তলের পরে পুংস্তবক আর স্ত্রীস্তবক লিখবা। আর এটা যদি অধিগর্ভ হয় নিচে দাগ, অধগর্ভ হলে উপরে দাগ, আর তোমার গর্ভকটি হলে পাশে দাগ দিতে হবে। আর মুক্ত হলে আমরা কোনো ব্র্যাকেট দিব না, যদি যুক্ত হয় তাহলে আমরা একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে বোঝাবো, ঠিক আছে? আর যদি দললগ্ন হয়, দললগ্ন মানে হচ্ছে কি যদি পুংকেশর আমাদের পাপড়ির সাথে যুক্ত থাকে, তাহলে তখন আমরা কি করব? দল আর পুংয়ের উপর একটা দাগ দিব, ঠিক আছে? এই তো, তাহলে মোটামুটি এগুলাই আমাদের পুষ্প সংকেত লেখার নিয়ম। তাহলে জবা ফুলের ক্ষেত্রে কিন্তু আমরা কোনো মঞ্জুরি পত্র উপমঞ্জুরি পত্র পাই না। তাহলে আমরা প্রতিসাম্যতা থেকে শুরু করে আসো। তাহলে প্রতিসাম্যতা থেকে শুরু করলে, তার আগে আমি বলে দিই, আমরা একটা মোবাইল নাম্বার মনে রাখতে বলেছিলাম, 555 আলফা 5। প্রথমটাতে ব্র্যাকেট নাই, পরেরটাতে আছে, নাই আছে না, প্রথম পরেরটাতে আছে। তাহলে ওদের প্রতিসাম্যতা হচ্ছে বহু প্রতিসাম্য, ঠিক আছে?
বহু প্রতিসাম্য ওরা। এরপরে ওরা হচ্ছে গিয়ে উভলিঙ্গ। এরপরে হচ্ছে উপবৃত্তি, তাহলে উবৃ, বৃত্তি, দল, পুংস্তবক, স্ত্রীস্তবক। এবং ওদের হচ্ছে গিয়ে এটা অধিগর্ভ, গর্ভাশয় এবং দললগ্ন। তাহলে তোমাকে যদি ব্যাখ্যা করতে বলে তখন কি বলবা, যে জবা ফুল বহিঃপ্রতিসাম্য, উভলিঙ্গ, উপবৃত্তির সংখ্যা 5টি, মুক্ত, বৃত্তির সংখ্যা 5টি, যুক্ত, দললগ্ন, দলমণ্ডলের সংখ্যা 5টি, মুক্ত, পুংকেশের অসংখ্য, যুক্ত, অধিগর্ভ, গর্ভাশয় 5টি, মুক্ত। ঠিক আছে, তাহলে আমার লেখার নিয়মটা এরকম হবে। আবার যেমন ধরো ধান গাছে হচ্ছে গিয়ে আমাদের মঞ্জুরি আর উপমঞ্জুরি পত্র আছে, তখন আমরা ম প আর উম পদ দিয়ে শুরু করব। ঠিক আছে। আচ্ছা, এইবারে দেখো একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের অন্তর্গঠনের 5টি শনাক্তকারী বৈশিষ্ট্য লেখো। আচ্ছা, তাহলে আমরা যখনই কাণ্ডের অন্তর্গঠন আসবে তাহলে মনে রাখবা সকল উদ্ভিদের মূল আর দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ড এরা হচ্ছে সবচেয়ে বেশি উন্নত, এদের মধ্যে সব কিছু আছে, এভরিথিং। আর সবচেয়ে ব্যাকডেটেড গরিবস হচ্ছে একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড, ওদের কিচ্ছু নাই। দেখবা কাদের হচ্ছে গিয়ে ভাস্কুলার বান্ডেল বিন্যস্ত না, একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড। কাদের অন্তত্বক নাই, একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড। কিছু নাই, কোনটা হবে, একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে গিয়ে 3টা টিস্যুতন্ত্র অনুযায়ী একদম বাইরে থেকে ভেতরের দিকে আসি। তাহলে আমরা 5টা না, সবগুলা বৈশিষ্ট্য পড়ে ফেলি। তাহলে প্রথমেই চলে আসো হচ্ছে গিয়ে আমাদের এপিডার্মাল টিস্যুতন্ত্র, মানে ত্বকীয় টিস্যুতন্ত্রের কাছে। তাহলে যেহেতু ওদের কাণ্ড, তাহলে কাণ্ডের বহিঃত্বককে আমরা কি বলবো, এপিডার্মিস। আর মূল হলে বলতাম এপিব্লেমা। ওরা যেহেতু কাণ্ড, সো ওদের হচ্ছে কি থাকবে, কিউটিকল থাকবে এবং এককোষী রোম থাকবে। কিউটিকল এবং হচ্ছে গিয়ে ওদের কি থাকবে, তোমার হচ্ছে গিয়ে রোম থাকবে। এবারে চলে আসি আমরা, যেহেতু ওরা কাণ্ড, সো ওখানে আমরা কিছু পত্ররন্ধ্র পেতে পারি, পত্ররন্ধ্র। আচ্ছা, এখানে মনে হয় সম্ভবত এককোষী রোম হওয়ার কথা, কারণ আমরা হচ্ছে কি দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে বহুকোষী রোম পাই। আচ্ছা, এবারে দেখো আমরা পরবর্তীতে চলে আসব হচ্ছে গিয়ে আমাদের ভাস্কুলারটা আগে বলে দেই, আমাদের পরিবহন টিস্যুতন্ত্র বা ভাস্কুলার টিস্যুতন্ত্র। ভাস্কুলার টিস্যুতন্ত্রের ক্ষেত্রে আমরা কি পাবো, ওদের ভাস্কুলার টিস্যুতন্ত্র যেহেতু কাণ্ড, সো এটা হবে তোমার সংযুক্ত। একবীজপত্রী, সো এটা কি হবে, সমপার্শ্বীয় এবং বদ্ধ, কোনো ক্যাম্বিয়াম নেই। এবং ওদের ভাস্কুলার বান্ডেল গুলো বিক্ষিপ্ত ভাবে ছড়ানো থাকে, মানে বৃত্তাকারে সাজানো থাকে না। এটা সকল উদ্ভিদের মূল আর দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে যেরকম সুন্দর করে গোল করে থাকে, ওদের ভাস্কুলার বান্ডেল গুলো থাকে বিক্ষিপ্ত অবস্থায়, ছড়ানো ছিটানো। তো দেখা যায় যে আকৃতিটা অনেকটা ওয়াই এর মতো বা ভি এর মতো হয়। দুই পাশে থাকে মেটাজাইলেম আর নিচের দিকে থাকে হচ্ছে গিয়ে প্রোটোজাইলেম। ঠিক আছে, এবং কাণ্ডের ক্ষেত্রে ওদের বিন্যাসটা হয় এন্ডার্ক, কাণ্ড এন্ডার্ক, মনে রাখবা কাণ্ড এন্ডার্ক। তাহলে এন্ডার্কের বিন্যাসটা কেমন, প্রোটোজাইলেম কেন্দ্রে আর মেটাজাইলেম পরিধির দিকে। এক্সাক্ট কি ছিল, মেটাজাইলেম কেন্দ্রে আর প্রোটোজাইলেম পরিধির দিকে, আমরা যেটা মূলে পেয়েছিলাম। ঠিক আছে, এবারে চলে আসো গ্রাউন্ড টিস্যুতন্ত্রের কাছে, সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা। তাহলে গ্রাউন্ড টিস্যুতন্ত্রে প্রথমে আমাদের শুরু হবে কি দিয়ে, প্রথমে আমাদের শুরু হবে হচ্ছে গিয়ে তোমার বহিঃস্থলীয় অঞ্চল। বহিঃস্থলীয় অঞ্চলের মধ্যে ওদের মধ্যে আমরা অধোত্বক পাবো, যেহেতু কাণ্ড, কাণ্ড মানে শক্ত, অধোত্বক আছে, অধোত্বক উপস্থিত। ওদের যে কর্টেক্স, সে কর্টেক্সটা হচ্ছে গিয়ে তোমার কয়েক স্তর বিশিষ্ট হবে, যেহেতু ওদের কিছুটা অংশ অধোত্বক দ্বারা ঢেকে গেছে। যদি মূল হতো তাহলে বহু স্তর বিশিষ্ট হতো, ওরা অন্ততক নাই। তার মানে বলছিলাম না গরিবস, যে মূল হলে আমার ক্যাসপেরিয়ান স্ট্রিপ থাকে এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ড হলে স্টার্চ শীট থাকে, বাট একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে কোনো অন্ততকই নাই, মানে গরিবস। তাহলে অন্ততক্র না থাকলে কি ওদের পরিচক্রও থাকবে না, তাহলে পরিচক্রও নেই। তবে ওদের মজ্জা, মজ্জা রশি থাকতে পারে। ঠিক আছে, তাহলে মোটামুটি এই ছিল কি, এই হচ্ছে গিয়ে ওদের তোমার হচ্ছে গিয়ে অন্তর্গঠনের 5টি শনাক্তকারী বৈশিষ্ট্য। এখান থেকে তোমরা খুঁজে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো লিখে ফেলবা, মানে লিখতেই হবে। যেমন কিউটিকল বিদ্যমান, ভাস্কুলার বান্ডেল, এই প্রত্যেকটা পয়েন্ট ইম্পর্টেন্ট, অথতক যে থাকবে, অন্ততক যে পরিচক্র নেই, এই জিনিসগুলো খুব ভালো করে আমাদেরকে লিখতে হবে। আচ্ছা, এবারে দেখো জীবন্ত জীবাশ্ম বলতে কি বুঝো। জীবন্ত জীবাশ্ম বলতে বোঝায় যে আজ থেকে প্রায় 100 বছর আগে, ঠিক আছে, আজ থেকে প্রায় 100 বলো বা 1000 বছর বলো, অনেক, যে ঠাকুমা যদি বলে না, সে অনেক অনেক বছর আগের কথা,
তাহলে এই যে তোমার 200 মিলিয়ন বছর পূর্বে কিংবা 1000 বছর পূর্বে যে উদ্ভিদগুলো পাওয়া যেত, বর্তমানেও ঠিক সেম উদ্ভিদগুলো পাওয়া যায় এবং ওদের বৈশিষ্ট্যগুলো ঠিক সেম। যেমন আমরা মেসোজোইক যুগে পেতাম হচ্ছে গিয়ে তোমার সাইকাস, এখন সেই সাইকাসের প্রায় 100টা প্রজাতি পৃথিবীতে হুবহু একই রকম ভাবে টিকে আছে। এই জন্য আমরা হচ্ছে গিঙ্কো বিলোবা আর হচ্ছে সাইকাস এদেরকে বলে থাকি লিভিং ফসিল বা জীবন্ত জীবাশ্ম। যখনই আমাদের কোনো হার আসবে, মানে কোশেন্ট আসবে, সালোক সংশ্লেষণের হার মানে আমরা বলি ফটোসিনথেটিক কোশেন্ট। যদি আমাদের শ্বসনের হার বলতো আমরা বলতাম রেসপিরেটরি কোশেন্ট। তাহলে কোশেন্ট মানে হচ্ছে আমরা উৎপাদ আর বিক্রিয়কের অক্সিজেন কার্বন ডাই অক্সাইডকে একটা অনুপাত বের করব। উৎপাদ এবং বিক্রিয়কে যে কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেন আছে ওদের একটা অনুপাত বের করব। তাহলে সালোক সংশ্লেষণে উৎপাদ হিসেবে কি তৈরি হয়? অক্সিজেন, আর বিক্রিয়ক হিসেবে তৈরি হয় কার্বন ডাই অক্সাইড। কত মোল? 6 মোল করে। কাজে ওদের ফটোসিনথেটিক কোশেন্ট হচ্ছে 1 এবং এটা কিন্তু কনস্ট্যান্ট, চেঞ্জ হবে না। কারণ সালোক সংশ্লেষণে কিন্তু অলওয়েজ আমার এই এক অণু গ্লুকোজই তৈরি হয়। কিন্তু শ্বসনের হার বা রেসপিরেটরি কোশেন্ট কিন্তু আবার চেঞ্জ হয়, ঠিক আছে? রেসপিরেটরি কোশেন্ট কিন্তু আবার চেঞ্জ হয়। কেন চেঞ্জ হয়? কারণ আমরা কি সবসময় গ্লুকোজ খাই? আমরা কিন্তু সবসময় গ্লুকোজ খাই না, আমাদের শ্বসনিক বস্তু কিন্তু অলওয়েজ চেঞ্জ হয়। তাহলে শ্বসনিক বস্তু গ্লুকোজ হলে তখন আমার সেটার ক্ষেত্রে রেসপিরেটরি কোশেন্ট বা শ্বসনের হার 1 হবে। কিন্তু আমরা যদি ম্যালিক অ্যাসিড, অলিক অ্যাসিড, আমিষ খাই, তাহলে গৃহীত খাদ্যের উপাদান অনুযায়ী আমাদের কিন্তু শ্বসনিক হারটা পরিবর্তিত হতে পারে, একের কম বা একের বেশি। ম্যালভেসিয়া গোত্রের উল্লেখযোগ্য 3টি উদ্ভিদের বৈজ্ঞানিক নাম লেখে এবং তাদের অর্থনৈতিক গুরুত্ব লেখো। এটা কিন্তু গুরুত্বপূর্ণ, আমরা কিন্তু অনেক সময় সায়েন্টিফিক নেমগুলো কিন্তু বাদ দিয়ে যাই। তাহলে আমরা ইজি ইজি যে নামগুলো আছে এরকম পড়ি। যেমন আমরা হিবিস্কাস দিয়ে দুইটা পড়ি, একটা হচ্ছে জবা আর একটা হচ্ছে স্থলপদ্ম। তাহলে আমরা দুইটাই হচ্ছে গিয়ে হিবিস্কাস দিয়ে মনে রাখতে পারবো। জবার নাম কি আমরা সবাই প্র্যাকটিক্যাল করছি তাই না? নাকি নিউ মার্কেটে দিয়ে করাইছো? না, বাসায় করছো? আচ্ছা, মেডিকেলে উঠলে দেখবে এরকম হিস্টোলজি প্র্যাকটিক্যাল নিয়ে সবাই হচ্ছে নিউ মার্কেটে যায়, এরপরে পসা কইরা আঁকা দেয়, এরপরে বাসায় এসে আবার আঁকা লাগে। ঠিক আছে, এজন্য এই কাম করো না। যত কষ্ট হয় নিজের বোন ভাইকে ধরায় কইরো বা নিজে কইরো, কিন্তু নিউ মার্কেটে প্র্যাকটিক্যাল করতে যাও না, তোমাদের তো প্র্যাকটিক্যাল শেষই। আচ্ছা, এরপরে আরেকটা চাইলে তোমরা হচ্ছে কার্পাস তুলা লিখতে পারো বা ঢ্যাঁড়সটা লিখতে পারো। ঢ্যাঁড়সের নামটা যদিও একটু কঠিন, বা ঢ্যাঁড়স টিচাররা পছন্দ করে, ঠিক আছে? তাহলে ঢ্যাঁড়সের নামটা কি ছিল? এটা ছিল হচ্ছে অ্যাবেল মোস্টাস। অ্যাবেল মোস্কাস বা মোস্টাস যেটা তোমরা বলো না কেন, এসকিউলেন্টাস। তাহলে অর্থনৈতিক গুরুত্বর মধ্যে মনে রাখতে হবে আমাদের এই যে জবা, এই জবাটা কিন্তু হচ্ছে গিয়ে তোমার রক্ত আমাশয় এবং অর্শরোগ, তার মানে পাইলসের একটা ওষুধ। আর ঢ্যাঁড়সটা কাজে লাগে হচ্ছে বহুমূত্র বা ডায়াবেটিসে। তাহলে এটা কিন্তু প্যাচ লাগানো যাবে না, একটা হলো অর্শরোগ মানে পাইলস, আর একটা হচ্ছে কি বহুমূত্র রোগের ওষুধ। আর স্থলপদ্ম আমরা কোথায় ব্যবহার করতে পারি? এটা হচ্ছে কি তোমার শোভা বর্ধনকারী লঙ্কা জবা। বা তুমি স্থলপদ্ম লিখতে না চাইলে সেক্ষেত্রে তোমরা কার্পাস তুলো লিখতে পারো, কারণ এটা আমরা সার্জারিতে ব্যবহার করি, গসিপিয়াম হার্বেসিয়াম। ঠিক আছে, কার্পাস তুলাটাও লিখতে পারো, কারণ স্থলপদ্ম তো আসলে শোভা বর্ধনকারী, ওর অর্থনৈতিক গুরুত্ব তেমন নাই। এজন্য তোমরা চাইলে হচ্ছে গিয়ে গসিপিয়াম হার্বেসিয়াম এটাও লিখতে পারো। সার্জারিতে আমরা গজ গজ পিস ব্যবহার করি না, তখন ওখানে ইউজ করা হয়। আচ্ছা, এবারে দেখো সবাত শ্বসনে উৎপন্ন মোট শক্তি টেবিল আকারে দেখো, এখানে 3টা স্টার দাও, খুবই খুবই গুরুত্বপূর্ণ। দেখো আমরা প্রথম ধাপে কি পেয়েছিলাম? গ্লাইকোলাইসিস। এটা কিন্তু টেবিল করে করবো, আমি জাস্ট তোমাদের রাফ দেখাচ্ছি, বইতে সুন্দর করে টেবিল করে করা আছে। গ্লাইকোলাইসিসে আমাদের তৈরি হয় হচ্ছে গিয়ে তোমার, আমরা 2 ধাপে পাই কত? 2 সাইড থেকে পাই 2 অণু NADH2, তার মানে সেখান থেকে 6 অণু এটিপি। আর 4 অণু এটিপি, তার মানে টোটাল পাই আমরা 10 অণু এটিপি। ঠিক আছে, আমি এটা এভাবে না লিখি এভাবে লিখি, দাঁড়াও। আমাদের তৈরি হয় হচ্ছে গিয়ে 4টা এটিপি আর 2 অণু NADH2, খরচ হয়ে যায় 2টা এটিপি। তাহলে নিট উৎপাদন কত থাকে? এখান থেকে 2 এটিপি, আর এখান থেকে 3 দুগুণে কি 6টা এটিপি হওয়ার কথা, বাট আমরা এখান থেকে 4টা এটিপি পাই, কারণ বাকি দুইটা হচ্ছে যখন আমাদের পাইরুভিক অ্যাসিড সাইটোপ্লাজম থেকে মাইটোকন্ড্রিয়াতে যায় তখন ও বাস ভাড়া হিসেবে 2টা এটিপি খরচ করে ফেলে। ঠিক আছে, এজন্য সেখানে 2টা এটিপি হচ্ছে গিয়ে তোমার খরচ হয়ে যায়। এরপরে হচ্ছে গিয়ে আছে আমাদের অ্যাসিটাইল কোয়ে তৈরি। অ্যাসিটাইল কোয়ে তৈরিতে আমাদের 2 অণু NADH2 তৈরি হয়, যেটা কিনা ইলেকট্রন প্রবাহ তন্ত্রতে 6টা এটিপিতে কনভার্ট হবে। আর আমাদের সবচেয়ে বেশি শক্তির তৈরি হয় কোথায়? ক্রেবস চক্রতে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এখানে আমরা 6 অণু NADH2, 2 অণু FADH2,
এবং 2 অণু এটিপি অথবা জিটিপি পাই। তাহলে 3 6 18, 2 দুগুণে 4 এবং 2 অণু এটিপি পাবো। কারণ আমাদের এখানে কমন হিসাব কি? কমন হিসাবটা হচ্ছে আমরা 1 অণু NADH2 থেকে 3টে এটিপি আর 1 অণু FeDH2 থেকে 2টে এটিপি পাবো। তাহলে আমার নিট হিসাব কতটুকু হলো? 36 এটিপি। এটা আমরা আগে পড়েছিলাম 38, বাট ওই যে ওই 2টা এটিপি আমার বাস ভাড়া হিসেবে খরচ হয়ে যাচ্ছে, সো 36 এটিপি। ওকে, আচ্ছা। ম্যাক্রো মাইক্রো এলিমেন্ট, তার মানে আমাদের উদ্ভিদের পুষ্টির জন্য যে উপাদানগুলো বেশি পরিমাণে প্রয়োজন তাদেরকে আমরা বলি ম্যাক্রো এলিমেন্ট, আর যেগুলো কম পরিমাণে প্রয়োজন সেগুলোকে আমরা বলি মাইক্রো এলিমেন্ট। কিন্তু আমাদের কিন্তু দুইটাই লাগবে। যেমন এইচএসসি পরীক্ষায় পাশ করার জন্য আমাদের শর্ট সিলেবাসের আগে যদি নর্মাল পরীক্ষায় সিলেবাসে পরীক্ষা হতো, আমাদের কিন্তু ফিজিক্স কেমিস্ট্রিতেও পাশ করা লাগতো, বাংলা ইংরেজিতেও পাশ করা লাগতো। কিন্তু আমরা পড়ি কোনগুলা বেশি? ফিজিক্স কেমিস্ট্রি। বাংলা ইংরেজিতে কিন্তু আমরা ফিজিক্স কেমিস্ট্রি মতো এত টাইম দেই না, কিন্তু পাশ করতে হবে কিন্তু সবগুলাতেই, ঠিক আছে? যত কম টাইম দাও বা বেশি টাইম দাও। সেরকম উদ্ভিদের পুষ্টির জন্য আমাদের ম্যাক্রো আর মাইক্রো এলিমেন্টস দুইটাই লাগবে, বাট বেশি পরিমাণে কোনটা লাগবে? ম্যাক্রো। কম লাগবে মাইক্রো। সো ম্যাক্রো এলিমেন্টস মানে যেটা বেশি পরিমাণে লাগে, মাইক্রো মানে যেটা কম পরিমাণে লাগে। আমরা ম্যাক্রো গুলো মনে রাখি MGK ক্যাফে ফর নাইস চপস দিয়ে। কি কি পড়বে এর মধ্যে? ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, নাইট্রোজেন, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, ফসফরাস, সালফার। 5 6 7 8 9, টোটাল হচ্ছে কি 9টা। আর মাইক্রো এলিমেন্টস হচ্ছে 8টা, টোটাল 17। কোন কোন বইতে আয়রনকে ম্যাক্রো বলেছে, কোন কোন বইতে আয়রনকে মাইক্রো বলেছে। এই কনফিউশনটা তোমাদের ক্লিয়ার করে দেওয়া হয়েছে। যদি বলা হয় নিচের কোনটি ম্যাক্রো এলিমেন্টস, সেখানে আয়রন ছাড়া অপশনে আর কোনোটা নাই। আয়রন ছাড়া কোনোটা অপশনে নাই, তখন অ্যান্সার হবে আয়রন। আর যদি বলা হয় নিচের কোনটি ম্যাক্রো এলিমেন্টস, সেখানে আয়রন ছাড়াও অপশনে অন্য ম্যাক্রো এলিমেন্টস আছে, তখন তোমরা অ্যান্সারে ওইটা দাগাবা। ঠিক আছে? তাহলে এই কনফিউশনটা ক্লিয়ার হবে। 9 আর 8ই পড়ো, কারণ আবুল হাসান স্যারের বইতে 9 8ই দেওয়া, 10 7 পড়বা না। প্লাটিহেলমিনথেস এবং নেমাথেলমিনথেসের মধ্যে 5টি প্রধান পার্থক্য লেখো। দেখো, আমরা তাহলে সিরিয়ালি চিন্তা করি, দুইটাই কিন্তু কৃমি, বাট প্লাটিহেলমিনথেসের অপর নাম হচ্ছে চ্যাপ্টা কৃমি। চ্যাপ্টাতেও প আছে, প্লাটিহেলেও প আছে। নেমাথেলমিনথেস মানে নেমাটোডাতে ও আছে, এটা হচ্ছে গোল কৃমি। ও কি গোল না? প্লাটিহেলমিনথেসের যে পরিপাক তন্ত্র, সেই পরিপাক তন্ত্র হচ্ছে অসম্পূর্ণ। তার মানে মুখছিদ্র পায়ুছিদ্র একই, যেটা দিয়ে খায় সেটা দিয়ে হাগে। আর নেমাথেলমিনথেসের পরিপাক নালী হচ্ছে গিয়ে সম্পূর্ণ, একদম মুখ থেকে পায়ু পর্যন্ত বিস্তৃত। এই জন্যই তো ওদের দেহটা এমনিতেই নলাকার, তার উপর দিয়ে আবার নলাকার একটা পরিপাক নালী, এই জন্য বলা হয় নলের ভেতর নল, টিউব উইদিন টিউব। দেহ এমনিতে নলাকার, আবার নলাকৃতির একটা পরিপাক নালী এর মধ্যে আছে। এরপরে ওদের দুজনেরই শ্বসনতন্ত্র বা তোমার হচ্ছে গিয়ে রক্ত সংবহন তন্ত্র অনুপস্থিত। তাহলে রেচন তন্ত্রতে আসো। প্লাটিহেলমিনথেসের রেচন অঙ্গের নাম হচ্ছে শিখা কোষ, বাট আমরা নেমাথেলমিনথেসে কোনো শিখা কোষ দেখতে পারি না। এরপরে আমাদের এই যে প্লাটিহেলমিনথেস, এদের মধ্যে কি থাকে? চোষক বা হুক থাকে পোষক দেহের সাথে যুক্ত হওয়ার জন্য, বাট নেমাথেলমিনথেসে আমরা কোনো চোষক বা হুক বা আংটা পাচ্ছি না। এরপরে আমরা যদি যৌন দৃঢ়তার কথা বলি, সেক্সুয়ালিটির কথা বলি, তাহলে যৌন দৃঢ়তা দেখা যায় না, কিন্তু নেমাথেলমিনথেসে দেখা যায়। তার মানে যৌন দৃঢ়তা বলতে প্লাটিহেলমিনথেসে ছেলে মেয়ে একই, কিন্তু নেমাথেলমিনথেসে ছেলে কৃমি আর মেয়ে কৃমি হচ্ছে গিয়ে আলাদা। এরপরে তোমরা চাইলে উদাহরণ দিতে পারো। তাহলে 4টা 5টা যে কটা এক্সাম্পল আসে, ইনশাল্লাহ আমরা পার্থক্য লিখতে পারবো। আর যদি সাদৃশ্য আসে, দুইটাই কৃমি, দুইটাতেই শ্বসনতন্ত্র রক্ত সংবহন তন্ত্র অনুপস্থিত, দুইটাতেই পরিপাক তন্ত্র আছে, দুইটাই পরজীবী হিসেবে অবস্থান করে। ঠিক আছে? ওকে, এবারে দেখো গণ পর্যন্ত মানুষের শ্রেণীবিন্যাস করো। তাহলে এটা কিন্তু মোটামুটি তোমাদের একটা ভালো স্ট্যান্ডার্ড প্রশ্ন, মানুষের শ্রেণীবিন্যাস তোমাকে দেখাতে বলেছে। তাহলে আমরা যদি গণ পর্যন্ত করি, তাহলে এখানে কি কি লিখতে বলেছে? প্রথমে পর্ব, তোমাকে ধাপ ধাপ লিখবা, যেভাবে লিখতে হয় গ্যাপ দিয়ে দিই, আমি এমনিতে একটা নর্মালি লিখতেছি। শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। এখানে যেহেতু বাংলায় লিখছে, আমরা এই জন্য এখানে বাংলাতেই লিখি। তাহলে এখানে পর্ব কি হবে বলতো? পর্ব হচ্ছে গিয়ে তোমার করডাটা, আর উপপর্ব হচ্ছে ভার্টিব্রাটা। এরপরে শ্রেণী কি হবে? ম্যামালিয়া। বর্গ হবে হচ্ছে প্রাইমেট। গোত্র হচ্ছে হোমিনিডি।
গণ হবে হচ্ছে গিয়ে হোমো, আর প্রজাতি হচ্ছে হোমো সেপিয়েন্স। তাহলে অবশ্যই গণ আর প্রজাতির নিচে আমার দাগ দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, এইবারে দেখো রক্তের গ্রুপ কি বা মানুষের রক্তের গ্রুপ ব্যাখ্যা করো। মানুষের যে লোহিত রক্তকণিকা, সেই লোহিত রক্তকণিকার কোষ ঝিল্লিতে বিভিন্ন প্রকারের অ্যান্টিজেন থাকে, যেমন এ এবং বি। এই অ্যান্টিজেনের উপস্থিতি অনুপস্থিতির উপর ভিত্তি করে রক্তের যে গ্রুপিং করা হয় তাকে বলা হয় কি বলতো, ব্লাড গ্রুপ অথবা এবিও ব্লাড গ্রুপিং, ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি যে মানুষের লোহিত রক্তকণিকার কোষ ঝিল্লিতে বিভিন্ন অ্যান্টিজেনের উপস্থিতি অনুপস্থিতির ভিত্তিতে যে শ্রেণীবিন্যাস করা হয় তাকে বলা হয় ব্লাড গ্রুপিং। এই ব্লাড গ্রুপিং এর মধ্যে আছে এবিও, আরএইচ, এমএনএন, ঠিক আছে? এর মধ্যে এ আর বি এর উপর ভিত্তি করে এবিও, আরএইচ এর উপর ভিত্তি করে আরএইচ গ্রুপিং করা হয়, ঠিক আছে? তাহলে আমাদের এবিও ব্লাড গ্রুপিং এর আন্ডারে আমাদের ব্লাড গ্রুপ আছে টোটাল 4টা, এ, বি, এবি এবং ও। তাহলে কোনটাতে কি কি অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি আছে এটা আমরা ইনশাআল্লাহ ব্যাখ্যা করতে পারবো, ঠিক আছে? যদি আমি দেখাতে চাই, তাহলে এ তে আমার এ অ্যান্টিজেন আর হচ্ছে বি অ্যান্টিবডি, বি তে বি অ্যান্টিজেন এ অ্যান্টিবডি। এবি ব্লাড গ্রুপে আমাদের দুটো অ্যান্টিজেনে আছে বাট নো অ্যান্টিবডি, আর ওতে কোনো অ্যান্টিজেন নেই বাট এ আর বি অ্যান্টিবডি আছে। তাহলে সুন্দর করে ছক করে লিখে দিবা সময় অনুযায়ী। দ্বিপদ নামকরণ বলতে কি বোঝায়? আমরা জানি যে গণ আর প্রজাতি এই দুইটা পদ নিয়ে আমাদের যে নামকরণ করা হয় তাকে বলা হয় দ্বিপদ নামকরণ। দ্বিপদ নামকরণের জনক কে? ক্যারোলাস লিনিয়াস। আরেকটা আছে ত্রিপদ নামকরণ, সেখানে উপপ্রজাতীয় যোগ হবে, ঠিক আছে? শ্লিগেল, পাখি বিজ্ঞানী শ্লিগেল আবিষ্কার করেছিল। আর ঘাসফড়িং এর শ্বসন তন্ত্রের প্রধান 4টি অংশ হচ্ছে ট্রাকিয়া, ট্রাকিওল, বায়ুথলি, আর একদম শুরু হয় কি দিয়ে? শ্বাসরন্ধ্র 10 জোড়া দিয়ে, 2 জোড়া বক্ষ অঞ্চলে, 8 জোড়া উদর অঞ্চলে, ঠিক আছে? ওকে। সকল মেরুদণ্ডী কর্ডেট, কিন্তু সকল কর্ডেট মেরুদণ্ডী নয়, এটা একদম ফেমাস একটা কোয়েশ্চেন, তাই না? আমরা এই যে কর্ডাটা পর্ব, এই কর্ডাটা পর্বের আন্ডারে 3টা উপপর্ব পাই। একটা হচ্ছে ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, আর হচ্ছে ভার্টিব্রাটা। ইউরোকর্ডাটা মানে হচ্ছে যে যাদের লার্ভা দশায় হচ্ছে গিয়ে নটকট থাকে, কিন্তু পরিণত দশায় সেটা বলে আচ্ছা চলতা হু, দুআও মে ইয়াদ রাখনা। তার মানে পরিণত দশায় যেটা টাটা বাই বাই বলে বিলুপ্ত হয়ে যায়। সেফালোকর্ডাটা মানে হচ্ছে আজীবন ওদের মাথা থেকে লেজ পর্যন্ত নটকট থাকে, সেটা কখনোই কোনো কিছু দিয়ে প্রতিস্থাপিত হয় না। আর মেরুদণ্ডী বা ভার্টিব্রাট যাদেরকে বলা হয়, তাদের লার্ভা দশায় যে নটকটটা থাকবে সেটা পূর্ণাঙ্গ বা ম্যাচিউর দশায় হচ্ছে গিয়ে মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হয়। এই জন্যই তো এদেরকে আমরা মেরুদণ্ডী প্রাণী বা ভার্টিব্রেট বলি। তাহলে খেয়াল করো, কর্ডেট মানেই যখন সেটা মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হয় তখন সেটাকে আমরা মেরুদণ্ডী প্রাণী বলি। তাহলে আমরা সকল মেরুদণ্ডী প্রাণীকে কর্ডেট বলছি, কিন্তু এই যে ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, এরাও তো হচ্ছে কর্ডেট, কিন্তু এদেরকে কি আমরা মেরুদণ্ডী বলতে পারবো? কারণ এদের তো মেরুদণ্ড দ্বারা নটকট প্রতিস্থাপিত হচ্ছে না। তাহলে কর্ডাটার নটকট যদি মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হয় তাদেরকে মেরুদণ্ডী প্রাণী বলে। সুতরাং মেরুদণ্ডী প্রাণী মাত্রই সে কর্ডেট। কিন্তু ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা কর্ডেট হওয়া সত্ত্বেও তাদের নটকট মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হয় না, সো তাদেরকে আমরা কর্ডেট বললেও মেরুদণ্ডী প্রাণী বলতে পারি না। এই জন্যই বলা যায় সকল মেরুদণ্ডী কর্ডেট, কিন্তু সকল কর্ডেট মেরুদণ্ডী নয়। ইনশাআল্লাহ আমরা এভাবে করে কি করতে পারবো? অ্যান্সার করতে পারবো। আচ্ছা, পিত্তরসের উৎপত্তি ও এবং এর 4টি কাজ। একদম এখন ব্রেন স্টর্মিং করে চিন্তা করো যে পিত্তরস কে তৈরি করে। এটা কিন্তু আমাদের একটা কমন ভুল, ঠিক আছে? পিত্তরস কিন্তু তৈরি করবে আমাদের যকৃৎ, নট পিত্তথলি, এটা মনে রাখো, ঠিক আছে? একদম মাথায় গেঁথে ফেলো। পিত্তরস তৈরি করে যকৃৎ, আর এটা জমা থাকে হচ্ছে পিত্তথলিতে, ঠিক আছে? তাহলে পিত্তরসের উৎপত্তি কোত্থেকে হবে? আমাদের যকৃৎ থেকে পিত্তরসের উৎপত্তি হবে। এটা কি করবে? আমাদের হচ্ছে গিয়ে এই যে আমাদের যে যকৃৎটা আছে, যকৃতের প্রধান খণ্ড তো 2টা, মোট খণ্ড 4টা। ডান আর বাম যকৃৎ থেকে আমাদের তৈরি হবে ডান যকৃৎ নালী এবং বাম যকৃৎ নালী, যেটা মিলে তৈরি করে কি? অভিন্ন যকৃৎ নালী। আর এই যে তোমার হচ্ছে গিয়ে তোমার আমাদের এই যকৃতের ডান খণ্ডের নিচে যে পিত্তথলি থাকে সেখান থেকে তৈরি হয় পিত্ত নালী বা সিস্টিক ডাক্ট। এই যে তোমার যকৃৎ নালী আর পিত্ত নালী, এটা মিলে তৈরি হয় কমন সিস্টিক ডাক্ট বা অভিন্ন পিত্ত নালী।
তাহলে যখন আমাদের এই ডান ও বাম যকৃৎ নালী থেকে আমাদের পিত্তরসগুলো তৈরি হচ্ছে, ওরা তখন এই অভিন্ন পিত্তনালী দিয়ে সিস্টিক নালীতে আসে এবং পিত্তথলিতে জমা হয়। তাহলে এই যে এখান থেকে এসে ওরা কি পিত্তথলিতে জমা হবে। ঠিক আছে, তাহলে পিত্তরসের 4টি কাজ কি, আমরা ইম্পর্টেন্ট কাজগুলো বলে দিব। যে 1 নম্বরে ওরা কি করবে, বড় বড় চর্বি কণাকে ক্ষুদ্র ক্ষুদ্র চর্বি কণাতে পরিণত করবে, যাতে করে লাইপেজ সহজে ওদের উপর কাজ করতে পারে। চর্বি আমার মতো মোটা সোটা, ওর উপর লাইপেজ কাজ করতে চায় না। এই জন্য পিত্তরস ইমালসিফিকেশন প্রক্রিয়ার মাধ্যমে বড় চর্বি কণাকে ছোট ছোট চর্বি কণায় রূপান্তর করে, যাতে লাইপেজ ইজিলি কাজ করতে পারে। ওরা চর্বিতে দ্রবণীয় ভিটামিন যেমন ADE-K এগুলা হচ্ছে গিয়ে শোষণে সাহায্য করবে। এরপর আমাদের খাবারের যে হাইড্রোক্লোরিক অ্যাসিড মিশ্রিত থাকে, এই হাইড্রোক্লোরিক অ্যাসিড মিশ্রিত খাবারটা যাতে ক্ষুদ্রান্তে প্রবেশ করলে ক্ষুদ্রান্তের ক্ষারীয় পরিবেশের কোনো ক্ষতি করতে না পারে, এই জন্য ওরা কি করে বলতো, অম্লীয় পরিবেশকে প্রশমিত করে ক্ষারীয় পরিবেশে রূপান্তর করে। আর আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে কি, ওরা লাইপেজ এনজাইমকেও সক্রিয় করতে সাহায্য করে। প্রথমে ইমালসিফিকেশন করবে, এরপর লাইপেজকে সক্রিয় করবে। এছাড়া আরো অনেক কাজ আছে ওদের, ওরা পেরিস্টালসিস বাড়াবে, এরপরে হাইড্রোট্রফি করবে, এরকম অনেক প্রক্রিয়াগুলো আছে। আমি প্রধান 4টা কাজের নাম বলে দিলাম। নিম্নোক্ত প্রাণীদের বৈজ্ঞানিক নাম লিখবে, এখানে নাম দেওয়া থাকবে, আমাদের বৈজ্ঞানিক নাম লিখতে হবে, তোমাদের বইতে তো দেওয়াই আছে। ডায়াস্টোলিক রক্তচাপ কি, তার মানে সিস্টোল মানে হচ্ছে কি আমাদের মানে আমাদের হৃৎপিণ্ডের সংকোচন, আর ডায়াস্টোল বলতে বোঝায় প্রসারণ। অ্যাকচুয়ালি আমরা ভেন্ট্রিকলের প্রসারণ বুঝি, কারণ অ্যাট্রিয়ামের তুলনায় ভেন্ট্রিকলের চাপটা বেশি। ঠিক আছে, এজন্য ভেন্ট্রিকলের প্রসারণকে বলা হয় ডায়াস্টোলিক রক্তচাপ। সেটা কত হয়ে থাকে বলতো, সেটা হয় নরমালি আমরা ধরে থাকি 80 মিলিমিটার মার্কার, এটা হচ্ছে কি এভারেজ। আর গড়ে আমরা বলতে পারি হচ্ছে 70 থেকে 90। ঠিক আছে, এটা বই থেকে দেখে নিবা। তারপরেও মানব কল্যাণে জিনতত্ত্বের 4টি ভূমিকা, এটা বইতে দেওয়া আছে, একদম গুরু রচনা করে সুন্দর করে পড়ে ফেলবা। সালোক সংশ্লেষণ হার কি, ওই যে বলা হয়ে গেছে, আমরা যদি অক্সিজেনের মোল সংখ্যাকে কার্বন ডাই অক্সাইডের মোল সংখ্যা দিয়ে ভাগ করি তাহলে যেটা আসবে। রাসায়নিক বিক্রিয়া লেখো, 2টি গুরুত্বপূর্ণ কাজ উল্লেখ করো। রাসায়নিক বিক্রিয়া আমরা অলরেডি লিখে ফেলেছি। আর গুরুত্বপূর্ণ কাজ কি, শর্করা জাতীয় খাদ্য তৈরি, তাই না? শর্করা জাতীয় খাদ্য তৈরি, এটাই তো আমাদের প্রধান কাজ হচ্ছে গিয়ে সালোক সংশ্লেষণের। আর এই যে আমাদের শর্করা জাতীয় খাদ্য তৈরি হচ্ছে, এর সাহায্যে আমাদের শ্বসন প্রক্রিয়া কি তৈরি হবে, শক্তি তৈরি হবে। ঠিক আছে, আচ্ছা। একবীজপত্রী উদ্ভিদের মূলের অন্তর্গঠন বৈশিষ্ট্য, তাহলে আমরা একটু আগে কিন্তু কাণ্ড পড়েছি, এবার আসো আমরা মূলেরটা পড়ে ফেলি। তাহলে আমাদের মূলের মধ্যে আমরা একদম আবার বাইরে থেকে শুরু করি। তাহলে মূলের যে বহির্ত্বক, সে বহির্ত্বককে আমরা বলেছিলাম এপিব্লেমা। কাণ্ডতে ছিল এপিডার্মিস। এপিব্লেমা থেকে আমরা কিউটিকল পাবো না, কারণ কিউটিকল মানেই তো হচ্ছে কাইটিন প্লাস মোম, আর মোম তো পানিতে অদ্রবণীয়, আর মূলের প্রধান কাজই তো হচ্ছে পানিকে শোষণ করা। তাহলে মূলের মধ্যে আমি যদি মোম জাতীয় কিউটিকল দিই, ওরা কি পানি অ্যাবজর্ব করতে পারবে? পারবে না। আর ওদের যে মূল রোম, সে মূল রোম হচ্ছে গিয়ে এককোষী। আচ্ছা, এবারে চলে আসো ভাস্কুলার বান্ডল বা পরিবহন তন্ত্র। তাহলে যেহেতু মূল, আমরা বলেছিলাম আল্লাহর দুনিয়ায় মূল মানেই হচ্ছে অনলি অরিও, ওরা বৃত্তাকারে ছড়ানো থাকে, তার মানে ওদের বিন্যাসটা খুবই সুন্দর, আগলা বাগলা না। আর এটা হচ্ছে এক্সার্ক, এক্সার্ক মানে হচ্ছে মেটাজাইলেম কেন্দ্রে, আর প্রোটোজাইলেম হচ্ছে পরিধির দিকে। এইবারে চলে আসো আমরা একদম ইম্পর্টেন্ট যেটা গ্রাউন্ড টিস্যু তন্ত্র। বহিঃস্থলীয় অঞ্চলে আমরা ওদের মধ্যে কোনো অধোত্বক পাবো না, কারণ অধোত্বক মোটা, এটা ওদের পানি শোষণে সাহায্য করবে না। যেটা কিনা ওদের কর্টেক্স, এই কর্টেক্সটা হবে হচ্ছে গিয়ে তোমার বহু স্তর বিশিষ্ট, যেহেতু অধোত্বক নেই। এই যে ওদের অন্তত্বক, সেই অন্তত্বকের মধ্যে আমরা কি পাবো, ক্যাসপেরিয়ান স্ট্রিপ, তাই না? একটু আগে পড়েছিলাম অন্তত্বকে আমরা কি পাই, লিগনিন সুপিরিনের ক্যাসপেরিয়ান স্ট্রিপ, এবং ওদের পরিচক্রও থাকবে। ঠিক আছে, মজ্জা থাকবে। তাহলে আমরা সিরিয়ালি মনে রাখবো এরকম তন্ত্র অনুযায়ী। জীবন্ত জীবাশ্ম বলা হয়ে গিয়েছে অলরেডি, হাড় পরিমাপের সমীকরণও বলা হয়ে গিয়েছে। 5 প্রকার ভাস্কুলার বান্ডলের উদাহরণ দাও। তাহলে এখানে 5 প্রকার ভাস্কুলার বান্ডল বলতে অ্যাকচুয়ালি কি বোঝানো হয়েছে, 5 প্রকার ভাস্কুলার বান্ডল বলতে প্রথমে বোঝানো হয়েছে মুক্ত সমপার্শ্বীয়, বদ্ধ সমপার্শ্বীয়, এরপরে হচ্ছে
সমদ্বিপার্শ্বীয়, অরীয় আর হচ্ছে কেন্দ্রিক। তাহলে আমরা এভাবে করে কি 5 প্রকার ভাস্কুলার বান্ডেলের উদাহরণ দিব। তাহলে মুক্ত সমপার্শ্বীয় তুমি একটা দ্বিবীজপত্রী উদ্ভিদের এক্সাম্পল দিয়ে দাও, যেমন আম। বদ্ধ সমপার্শ্বীয় দিয়ে দাও ধান, ধান, গম, ভুট্টা। সমদ্বিপার্শ্বীয় দিয়ে দাও লাউ, কুমড়া। এরপরে অরীয় দিয়ে দাও হচ্ছে গিয়ে ধরো আম গাছের মূল। আর কেন্দ্রিকের মধ্যে তোমার হেড্রোলেপ্টো দিতে পারো, আবার একই সাথে তোমার টেরিস লাইকোপোডিয়ামও দিতে পারো। ঠিক আছে? আচ্ছা, এবারে দেখো ওখানে কিন্তু লিখে দিবা যে এগুলা হচ্ছে মূল, সরি কাণ্ড, এগুলো হচ্ছে কাণ্ড, এটা উল্লেখ করে দিবা। সমাজ শ্বসনে উৎপন্ন শক্তি আমরা দেখাই ফেলছি 36টি এটিপি। ম্যাক্রো মাইক্রো এলিমেন্টস বলা হয়ে গেছে। মলাস্কা পর্বের 5টি বৈশিষ্ট্য। তাহলে মলাস্কা হচ্ছে আমাদের প্রাণী জগতের দ্বিতীয় বৃহত্তম প্রাণী, যাদের আরেক নাম হচ্ছে কম্বোজ বা গম্বুজ প্রাণী। তাহলে ওদের যে প্রধান দেহ, সেই প্রধান দেহটা হচ্ছে গিয়ে নরম, যেটা কিনা শক্ত খোলস দ্বারা আবৃত। শক্ত খোলক দ্বারা ওদের নরম দেহটা আবৃত। টম এন্ড জেরি দেখতে না, যে টম লবণ ছিটাই হচ্ছে মানে কামড় দিত আর দাঁতগুলো সব ভেঙে যেত। এই যে খোলকটা, এটা হচ্ছে ম্যান্টল নামক এক ধরনের পদার্থের ক্ষরণ দ্বারা গঠিত হয়। ওদের যে পরিপাক তন্ত্র, সেই পরিপাক তন্ত্রের পরিপাক নালীটা হচ্ছে গিয়ে প্যাঁচানো ইউ আকৃতির, এবং ওদের একটা রেতি জিহ্বা আছে যেটাকে বলা হয় র্যাডুলা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে? যে রেতি জিহ্বা, যে র্যাডুলা, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। এরপরে ওদের হচ্ছে গিয়ে রক্ত সংবহন তন্ত্র হচ্ছে অর্ধমুক্ত। আমি কিন্তু মানে তন্ত্র ওয়াইজ আলাদা আলাদা বলছি, ঠিক আছে? পরিপাক তন্ত্র, রক্ত সংবহন তন্ত্র। এরপরে আসবে হচ্ছে ওদের শ্বসন তন্ত্র। শ্বসন তন্ত্র হচ্ছে কি ওরা কি দিয়ে শ্বসন সম্পন্ন করবে? ফুলকা, ফুসফুস এবং ম্যান্টল। এবং ওদের কিন্তু রক্ত সংবহন তন্ত্রের মধ্যে হিমোসায়ানিন, অ্যামিবোসাইট, এরকম কিছু রক্ত কক্সাল, হিমোসায়ানিন, অ্যামিবোসাইট, এসব কিছু গ্রন্থিতে, কক্সাল তো হাড়ের উপরে থাকে। এগুলো লেকচারে লিখতে পারো। তাহলে আমি প্রধান 5টা কিন্তু বৈশিষ্ট্য লিখে দিলাম: পরিপাক, শ্বসন, রক্ত সংবহন তন্ত্র, ম্যান্টল নামক ক্ষরণ, আর হচ্ছে গিয়ে প্রধান দেহ। ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার দেখো মোটামুটি